কিছু কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, অবশ্য ওনারা সবগুলোই সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখানে এমবডিড করেছেন, যদিও কয়েকটা কমিশনের অস্তিত্ব অবশ্য এখন নেই। আমি দেখেছি 9 সদস্য বিশিষ্ট একটা সাংবিধানিক কাউন্সিলের ওনারা প্রস্তাব করেছেন, রাষ্ট্রপতির হেডেড বাই প্রেসিডেন্ট, এবং এখানে প্রাইম মিনিস্টার, বিরোধী দলীয় নেত্রী, নিম্নকক্ষের স্পিকার, উচ্চকক্ষের স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দল কর্তৃক মনোনীত ডেপুটি স্পিকার। আমরা অবশ্য প্রস্তাব আগেই করেছি যে 2 হাউজেরই ডেপুটি স্পিকার বিরোধী দলের পক্ষ থেকে একজন করে হবেন, সেই হিসেবে 2 জন, এবং উভয় হাউজের মধ্য থেকে একজন। সেটা কিভাবে নির্বাচিত হবে এখানে বিস্তারিত বলা আছে। মোট সদস্য সংখ্যা 9 জনের এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের। তাদের পাওয়ার অ্যান্ড ফাংশন বলা আছে যে তাদের দায়িত্ব কী হবে। তবে এই সাংবিধানিক কাউন্সিল যখন প্রধান উপদেষ্টা নিয়োগ হবে না, পার্লামেন্ট ডিজলভ হবে, তখন পর্যন্ত এটা বহাল থাকবে। আবার যদি পার্লামেন্ট না থাকে, প্রধান উপদেষ্টা যখন নিয়োগ হয়ে যায়, তখন মাত্র 5 জনের একটা কমিটি হয়। সেই জায়গায় প্রধান উপদেষ্টা এবং আর 2 জন উপদেষ্টা, চিফ জাস্টিস এবং প্রেসিডেন্টের নেতৃত্বে, সেই জায়গায় থাকবে 5 জন, এবং তাদের দায়িত্ব এবং সময় থাকবে, দায়িত্ব একই থাকবে, সময় থাকবে পরবর্তী প্রাইম মিনিস্টার না আসা পর্যন্ত। আমরা কেন এর ধারণার সাথে একমত হতে পারিনি সেটা আগেও বর্ণনা করেছি, এখনও বলি। এইরকম একটি কর্তৃপক্ষ যেটা প্রস্তাব করা হয়েছে, তাদের যে ফাংশনসগুলো, তাদের যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, সেগুলো এখন নির্বাহী বিভাগ কর্তৃক হয়, বিভিন্ন আইনের মাধ্যমে হয়, সাংবিধানিক বিভিন্ন প্রভিশনের মধ্য দিয়ে হয়। যেমন আপনারা দেখবেন নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার সবাই, অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্ম কমিশন মানে পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, এটা অবশ্য সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটা হচ্ছে স্ট্যাটিউটরি অর্গান। মানবাধিকার কমিশন প্রধান, এটাও তা একই, সাংবিধানিক প্রতিষ্ঠান বলে আমার মনে হয় না। স্থানীয় সরকার কমিশন, এটা অবশ্য অস্তিত্ব নাই, এটা নতুন করে তারা প্রস্তাব করেছে যদি কমিশন হয়। আর প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধান এবং আইনের দ্বারা অন্য যে কোনো পদে নিয়োগ, এই হচ্ছে তাদের প্রস্তাবিত দায়িত্ব, ক্ষমতা। আর এই এনসিসি বডিটা রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকার, বা এখন তো আমরা বলতে পারবো তত্ত্বাবধায়ক সরকার, যেহেতু কনস্টিটিউশনালিটা কোর্টের, হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রায়, তবে একটা রিভিউ বাকি আছে, তখন এটা কেয়ারটেকার সরকারই হবে। তো কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টার নামও এই এনসিসি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবেন। তাহলে এর পরেও আছে সংবিধান দ্বারা অন্যান্য নির্ধারিত কার্যাবলী তারা সম্পাদন করবেন, এবং আইনসভা, পার্লামেন্ট যদি তাদেরকে আরও অতিরিক্ত দায়িত্ব দেয় তাও করবেন। তো দিস আর দি পাওয়ার অ্যান্ড ফাংশন। এইটা আমরা প্রশ্ন করতে পারি, বা আপনারাও প্রশ্ন করতে পারেন, এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়ম, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতে আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। আরেকটা কথা হচ্ছে, এই ফাংশনগুলো সেপারেট করে আরেকটা অর্গান সৃষ্টি করার মধ্য দিয়ে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে, এবং সেটার যুক্তি হিসাবে অনেকে বলছেন, ওনারা যারা প্রস্তাব করেছেন তারা বলছেন যে অতীত অভিজ্ঞতায় বলে যে এগুলো প্রধান নির্বাহী কর্তৃক নিয়োগের ফলে রাষ্ট্রের মধ্যে একটা অ্যানার্কি সৃষ্টি হয়। এটা অনেকে বলে, কিন্তু ব্যাপারটা ওইখানে নয়। আমরা কেউ হুয়েরার হয়েছে বলেই পুরা পার্লামেন্টকে তো বিলুপ্ত করতে পারবো না, পুরা নির্বাহী বিভাগকে তো আমরা দোষারোপ করতে পারবো না। আমাদের যেটা করা উচিত, রাষ্ট্রের মধ্যে একটি ভারসাম্যমূলক রাষ্ট্র কাঠামো, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেইটা করার জন্য আমরা কি করতে পারি সেটাই আমাদের চিন্তা করা উচিত।